হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিডিও। আজকে আমরা ক্লাস 10-এর জন্য লাইট চ্যাপ্টারটা স্টার্ট করব। ওকে, তো ফার্স্ট থিং, হোয়াট ইজ লাইট? লাইট ইজ এনার্জি। লাইট হলো একরকম শক্তি, যেটা কি করে, যেটা যখন কোনো বস্তুর উপরে যখন পড়ে তখন আমাদেরকে সেই অবজেক্টটাকে দেখতে সাহায্য করে, সেটাই হলো লাইট। লাইট হলো একরকম এনার্জি, কিন্তু এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে, কারণ বহু দিন ধরে বহু রকম সায়েন্টিস্টরা আলাদা আলাদাভাবে এটাকে ডিসপ্লে করে গেছেন। সব থেকে আগে নাম করতে হয়, মানে সব থেকে বড় পৃথিবীর সব থেকে বড় ফিজিসিস্ট এখন অব্দি, স্যার আইজ্যাক নিউটন। তো উনি বলে গেছেন লাইট একরকম পার্টিকেল। তো সেই কথাটা বলার পরে মানে উনি বলেছেন লাইট একটা পার্টিকেল, যার প্রত্যেকটি ছোট ছোট কণিকা থাকে। ছোট ছোট কণিকাগুলি এক একটা অত্যন্ত ছোট ছোট হয়, যাদেরকে ফোটন নাম দিয়েছিলেন। তো উনি সেইভাবে লাইটের ফেনোমেনাটাকে এক্সপ্লেন করেছিলেন। পরবর্তীকালে অনেক সায়েন্টিস্ট এসছেন, তো তারা তখন এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করেছেন লাইট হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই হিসাবে। তো আমরা যদি সেইভাবে দেখি তাহলে দেখতে পাওয়া যায় বেশ কিছু এরকম ঘটনা রয়েছে, যেরকম রিফ্লেকশন, রিফ্র্যাকশন, শ্যাডো, কাস্টিং। শ্যাডো কাস্টিং মানে ছায়া পড়া। এই ঘটনাগুলো লাইট যখন পার্টিকেলের মতো নেচার যখন ডিসপ্লে করে, তখন এই রকমের প্রপার্টিগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। মানে আবার কখনো দেখা যায় বেশ কিছু প্রপার্টিস, যেরকম ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। এই প্রপার্টিগুলি খুব ভালো করে বোঝা যায় লাইটকে যখন আমরা একটা ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাবে দেখতে পাই। আমাদের সিলেবাসে এই প্রপার্টিগুলো রয়েছে, মানে আমাদের সিলেবাস অনুযায়ী ধরতে গেলে লাইটের প্রপার্টি একটা পার্টিকেলের মতন, একটা অবজেক্টের মতন। আর এই প্রপার্টিগুলি এগুলো একটু অ্যাডভান্সড, এগুলো ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী লাইটকে আমরা পার্টিকেল হিসেবে ধরতে পারি, কিন্তু যদি আমরা খুব ঠিকভাবে যদি পলিটিক্যালি কারেক্টলি বলি, তাহলে লাইটের বেসিক্যালি দু রকম নেচার রয়েছে। এটাকে ডুয়াল নেচার অফ লাইট বলা হয়। মুভিং ফরওয়ার্ড, দেখা যাক তারপরে কি। তারপরে হচ্ছে সোর্স, লাইট সোর্স। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। লাইটের সোর্স হচ্ছে অ্যাক্টিভ বা প্যাসিভ, দু রকমের হয়। অ্যাক্টিভ সোর্স মানে হচ্ছে যে সমস্ত অবজেক্ট যারা লাইটকে সত্যি সত্যি এমিট করে, তারা হচ্ছে অ্যাক্টিভ সোর্সেস। লাইক আমরা যেরকম সূর্যকে দেখতে পাই, সূর্য হচ্ছে অ্যাক্টিভ সোর্স। তেমনি একটা বাল্ব, একটা ক্যান্ডেল বা আকাশের নক্ষত্রগুলো, স্টার্স, এগুলো সবই হচ্ছে একটা অ্যাক্টিভ সোর্স, বিকজ তারা সত্যি সত্যি নিজের থেকে আলো নির্গত করতে পারে বা এমিট করতে পারে। এবারে আসছে প্যাসিভ সোর্স। প্যাসিভ সোর্স হচ্ছে সেই সমস্ত সোর্স যাদের নিজস্ব কোনো আলো নেই, যাদের উপর আলো এসে পড়ে এবং সেই আলো রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পড়ে, রাইট? তো তখন সেগুলোকে প্যাসিভ সোর্স বলে। যেরকম অফকোর্স আমরা জানি যে আমাদের মুন ইজ আ প্যাসিভ সোর্স। একটা খুব ফানি স্টোরি রয়েছে, ফেসবুকে বা অনেক জায়গাতে আমরা এই মিমসটা দেখতে পাওয়া যায়, যে কোনো একটা ফেমাস সিঙ্গার উনি বলছেন যে ওনার মোটো হচ্ছে শাইন লাইক আ ডায়মন্ড। তো পিছনের নিচে কেউ ট্রোল করার জন্য লিখে দিয়েছে যে ডায়মন্ড রিফ্লেক্টস, ইট ডাজন্ট এমিট এনি লাইট। তো সেই রকমই ডায়মন্ড হচ্ছে একটা মানে একটা সোর্স, বা সিমিলারলি কাঁচ বা এইরকম একটা অবজেক্ট একটা সোর্স, যেগুলো ওর উপর যখন একটা আলো এসে পড়ে সেটাকে রিফ্লেক্ট করতে পারে। ওর নিজস্ব কিন্তু কোনো আলো নেই, তাই জন্য ওরা শাইন করতে পারে না, ওরা জাস্ট রিফ্লেক্ট করতে পারে। তো এই গেল মোটামুটি সোর্সগুলো কি কি।
এরপরে আমরা যে যে প্রপার্টিগুলো পড়বো লাইটে, তার মধ্যে প্রথম যে প্রপার্টিটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন মানে হচ্ছে বাউন্সিং ব্যাক। বাউন্সিং ব্যাক মানে লাইট যখন একটা মিডিয়াম থেকে যখন যাচ্ছিল, যেতে যেতে যখন অন্য একটা খুব পলিশড, খুব গ্লসি একটা যদি সারফেসে যদি পড়ে, তখন লাইট বাউন্স ব্যাক করে যেভাবে যাচ্ছিল সেইভাবে উল্টো পথে ফিরে চলে আসে। এই ঘটনাটাকে বলে রিফ্লেকশন। তো রিফ্লেকশন হতে গেলে একটা প্রচন্ড গ্লসি আর প্রচন্ড পলিশড একটা সারফেস প্রয়োজন। আনইভেন সারফেস, রাফ সারফেস হলে রিফ্লেকশনটা ভালো হয় না, কারণ তারা স্ক্যাটার করে যায়। সেই বিষয়ে আমরা আলোচনা করব। বাট তারপরে এই হলো রিফ্লেকশন। এই রিফ্লেকশনের জন্য দুখানি সূত্র রয়েছে, দুখানা ল। সেই লগুলো হলো ফার্স্ট ল হচ্ছে, ধরে নেওয়া যাক যে এটা একটা এরকম গ্লসি পলিশ সারফেস, তার উপরে একটা আমরা এরকম একটা লম্ব টানলাম, এটাকে অভিলম্ব বা নর্মাল বলে। তো আলোক রশ্মি যখন এইভাবে যখন আপতিত হয়, ইনসিডেন্ট হয়, এই পথে ফেরত চলে যায়, তাহলে এইটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ছোট হাতে আই দিয়ে ডিনোট করা হয়। এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর দিয়ে ডিনোট করা হয়। আই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সরি ইনসিডেন্স। আর আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুটি অ্যাঙ্গেল। তো ফার্স্ট ল বলছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আপতন কোণ এবং প্রতিফলন কোণ একে অপরের সঙ্গে সমান হয়। এটা হলো ফার্স্ট ল। মানে এটা যদি লেটসে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, সবসময় অ্যাঙ্গেল সেম থাকবে। সেকেন্ড ল বলছে যে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং দর্পণের উপরে ড্র করা, মিররের উপরে ড্র করা এই যে নর্মাল, এটা একই প্লেনে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই যে ডায়াগ্রামটাতে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এবং এটা হলো নর্মাল। এটা একই প্লেনে রয়েছে। অফকোর্স একই প্লেনে রয়েছে বলেই আমরা এই সারফেসটার মধ্যে, এই বোর্ডটার মধ্যে ড্র করতে পারছি। মানে এটা কোনো 3D ডায়াগ্রাম নয়, এটা একটা 2D ডায়াগ্রাম, কারণ এটা একটা তলের মধ্যে, একটা প্লেনের মধ্যে আমরা আঁকতে পারছি। তো তাহলে আমি বলতে পারছি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর তাদের উপরে মিররের উপরে যে নর্মাল রয়েছে, এটা ট্যানজেন্ট, এটা নর্মালের সাইন। তো এই তিনটেই সেম প্লেনে বিলং করে। এই হয়ে গেল দুটি প্রতিফলনের সূত্র। এবারে হচ্ছে মিরর। দর্পণ সম্বন্ধে কিছু কথা। মিরর হচ্ছে, আমরা এটা হলো এক রকমের অপটিক্যাল ডিভাইস বা আলোক বস্তু। কিভাবে কাজ করে নাকি, এটা আমাদেরকে আলোর প্রতিফলনের যে ধর্মগুলো সেগুলো সব থেকে ভালো এক্সপ্লেন করা যায় এবং সব থেকে ভালো অবজার্ভ করা যায় মিররের ইউজ করে। ওকে, এবারে মিরর কয় প্রকার? মোস্টলি আমরা যদি আমাদের সিলেবাসে দেখি, মিররকে আমরা 3 রকম দেখতে পাবো। একটা ফার্স্ট অফ অল ফ্ল্যাট মিরর, সেকেন্ড হচ্ছে কনকেভ, আর থার্ড হচ্ছে কনভেক্স। ফ্ল্যাট মিরর মানে হচ্ছে যেখানে প্রতিফলনের যে তল, প্লেন অফ রিফ্লেকশন, সেটা একদম ফ্ল্যাট হবে, এখানে কোনো কার্ভেচার থাকবে না। কনকেভ মানে হচ্ছে যে মিররের ভিতরটা ফাঁকা, এই রকম শেপের, এইটা হচ্ছে প্রতিফলন তল, এইটা। আর কনভেক্স হচ্ছে পুরো উল্টো, মানে এটাকে আমরা খালি পেট, এটাকে আমরা ভর্তি পেট, এইভাবে আমি মনে রাখতে পারি। এইটা হচ্ছে
কনভেক্সের প্রতিফলন তল। তো এই 3 রকম মিরর আমরা দেখতে পাই। এখানে এই যে ছোট ছোট চিহ্নগুলো আমি এঁকেছি, এটা বোঝানোর জন্য যে কোন দিকটা দিয়ে মিররের ভিতরের দিক, কোনটা মিররের বাইরের দিক। এইটা মিররের বাইরের দিক, এইটা হচ্ছে ভিতরের দিক। আমরা জানি যে সাধারণত যেহেতু মিরর কাঁচ দিয়ে তৈরি হয়, মিরর একটি স্বচ্ছ বস্তু। মিরর হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ম্যাটার, ট্রান্সপারেন্ট অবজেক্ট, কিন্তু সেটাতে রিফ্লেকশনে কি করে হেল্প করে? আমরা জানি স্বচ্ছ মেটেরিয়াল বা ট্রান্সপারেন্ট মেটেরিয়াল কি হয়, একটার সঙ্গে আলো ওর মধ্যে দিয়ে আরপার করতে পারে। তাহলে একটা যদি ট্রান্সপারেন্ট মেটেরিয়াল যদি আমি সামনে রাখি, তাহলে আমরা কাঁচের ওপারে গিয়ে সেটা দেখতে পাবো। কিন্তু ওটা দিয়ে আমরা কি করে মিরর তৈরি করতে পারি বা দর্পণ তৈরি করতে পারি, সেটা নিয়ে একটুখানি ডিসকাস করে নিই। একটি কাঁচের এক প্রান্তে যদি আমরা সিলভার একটা প্রলেপ দিয়ে দিই, তার উপরে একটা লাল রঙের একটা কোট অফ একটা পেইন্ট লাগিয়ে দিই, তার ফলে মিরর তৈরি হয়। কেন সিলভার দিয়ে দেওয়া হয়? কারণ সিলভার হচ্ছে এমন একটা মেটেরিয়াল যেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে খুব ভালো রিফ্লেক্ট করতে পারে। আমরা একটা জিনিস জানি যে যখনই কোনো তলের ওপরে যখনই কোনো এনার্জি এসে পড়ে, যেমন লাইট এনার্জি বা হিট এনার্জি, তখন মোস্টলি 3টে জিনিস হয়। একটা তলের ওপরে যদি এনার্জি এসে পড়ে, মোস্টলি 3টে জিনিস হয়। এক হতে পারে রিফ্লেকশন, মানে যে রশ্মি সেটাকে বাইরে বার করে দাও। সেকেন্ড কি হতে পারে? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে হচ্ছে যখনই একটা তলের উপরে কিছুটা এসে পড়ে, আলো এসে পড়ে, তখন বেশ কিছুটা এনার্জি ও নিজে অ্যাবজর্ব করে নেয়। আমরা দেখেছি যে একটা দর্পণকে যদি আমরা অনেকক্ষণ আয়নাতে রাখি, তাহলে বেশি কিছুটা গরম হয়ে যায়। তার কারণটা হচ্ছে সে কিছুটা এনার্জি অ্যাবজর্ব করে নিয়েছে সূর্য থেকে আসা রশ্মিগুলো, কি সম্পূর্ণ সেগুলো রিফ্লেক্ট করতে পারেনি। থার্ড যে জিনিসটা করে সেটা হচ্ছে ট্রান্সমিট করে। ট্রান্সমিট মানে হচ্ছে যে জায়গাটায় এনার্জিটা এসে পড়লো, লাইট বা হিট এসে পড়লো, সেই জায়গাটা নিশ্চয়ই গরম হয়ে গেল, আলোকিত হলো। সে কি করে? পাশাপাশি জায়গার মধ্যে দিয়ে সেই এনার্জিটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটাকে বলে ট্রান্সমিট প্রপার্টি। আমরা এটাকে মজা করে র্যাক প্রপার্টি বলি। তো সিলভারের একটা প্রপার্টি হচ্ছে সিলভার খুব ভালো রিফ্লেক্ট করতে পারে। তার কারণ সিলভার অ্যাবজর্ব আর ট্রান্সমিট এই দুটোই খুব কম করে। তাই জন্য ম্যাক্সিমাম এনার্জি যেটা আসে সেটাকে রিফ্লেক্ট করে দেয়। তো তাই জন্য আমরা এখানে সিলভারের একটা কোটিং লাগিয়ে দিই। এবার সিলভারের সারফেসটা খুব সেন্সিটিভ, তো সেটাকে যাতে প্রোটেক্ট করার জন্য তার পিছনে একটা লাল রঙের একটা কোটিং দিয়ে দেওয়া হয়। এখন যেহেতু আমরা খুব লার্জ স্কেলে যেহেতু মিরর বানাই, আগেকার দিন একমাত্র চিকিৎসা ক্ষেত্রে বা খুব বড় আর কি রাজাদের ক্ষেত্রেই আর কি ওরা মিরর ইউজ করতে পারতো। কিন্তু এখন ডোমেস্টিক পারপাস ইউজ করার জন্য আমরা সিলভারের বা রূপোর প্রলেপ আর দিই না, আমরা এখন অ্যালুমিনিয়ামের প্রলেপ দিই এবং তাতে মোটামুটি ভাবে আমাদের কাজ চলে যায়। অলদো সিলভার হচ্ছে বেস্ট মেটেরিয়াল, কিন্তু স্টিল অ্যালুমিনিয়াম যেহেতু অনেক চিপ, অনেক সস্তা, খুব ইজিলি বাজারে পাওয়া যায়, তাই জন্য অ্যালুমিনিয়াম দিয়ে আমরা মিরর তৈরি করতে পারি। ওকে, তাহলে মোটামুটি 3 রকম মিরর সম্বন্ধে জানা গেল। একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স। থার্ড হচ্ছে নেক্সট পয়েন্টটা হচ্ছে আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে ডাইভার্জিং আর কনভার্জিং রেজ। আমরা যদি এরকম একটা মিরর নিই যেখানে মিররের তলটা হচ্ছে একটু বাঁকানো, এরকম বাঁকানো বাইরের থেকে, মানে আমরা কনভেক্স লেন্স ইউজ করেছি। তো সেখানে যদি কিছু প্যারালাল রেজ এসে পড়ে তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে যেহেতু এর তলটা বাইরের দিকে রয়েছে, তাহলে ও বাইরের দিকে ছিটকে যাবে। মানে মনে করো ধরো ক্যাপ্টেন আমেরিকার শিল্ড, তার মধ্যে বুলেট এসে পড়ছে, সেটা এই দিকে ছিটকে চলে যাবে, রাইট? আমরা সিনেমাতে দেখেছি। তো সেরকমই যখনই এরকম একটা কনভেক্স শেপ একটা অবজেক্ট আমি ইউজ করতে পারি, তখন দেখব যে এগুলো এইভাবে ছিটকে চলে যায়, এইটা এইভাবে ছিটকে চলে যায়। তো তাহলে কি দেখতে পাচ্ছি যে যে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রেজ যখন এসেছিল তখন তারা সমান্তরাল রেজ ছিল, প্যারালাল রেজ ছিল, কিন্তু বেরিয়ে যাওয়ার পরে তারা একে অন্যটার সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়তে থাকছে। তো এইভাবে 3টে রশ্মি কখনো মিলিত হবে না।
এবং তিনটে রশ্মির মধ্যে মধ্যবর্তী দূরত্ব সবসময় ইনক্রিজ করতে থাকবে, সবসময় বাড়তে থাকবে। তো তাই জন্য তারা কখনো মিলবে না। এই রকম রশ্মিকে বলে হচ্ছে ডাইভার্জিং রে, বা এটাকে বলে অপসারী বাংলাতে, অপসারী রশ্মি। আমার বাংলা লেখাটা একটু খারাপ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা পড়বো কনভার্জিং রেজ। এখানে যদি একটা আমরা আগের থেকে দেখেছি যে একটা কনভার্জিং মানে সরি একটা যদি কনকেভ মিরর যদি ইউজ করি, এখানে অফকোর্স মিররের সাইনটা শেডেড পার্ট করে দিতে হবে বোঝানোর জন্য কোনটা রিফ্লেক্টিভ প্লেন। এইরকম যদি নিই তাহলে দেখব যদি এখান থেকে তিনখানা এরকম প্যারালাল রেজ যদি আসে, তো যেহেতু এর প্লেনটা এইরকম ভিতরের দিকে, তাই জন্য এরা কি করবে, যখন এখান থেকে বাউন্স ব্যাক করবে, যখন এখান থেকে ছিটকে যাবে, তখন এইভাবে বেরিয়ে যাবে। আমরা জানি আলোকচিত্র তৈরি করতে গেলে সবসময় তীর চিহ্ন দিতে হয়, যাতে বোঝানোর জন্য যে আলোকের ডিরেকশনটা কোন দিকে। রেটা আমরা এই দিক থেকে নিয়েছিলাম এবং যখন বেরোচ্ছে এই দিক থেকে, এটা এই দিক থেকে এবং এটা এই দিক থেকে বেরোবে, বেরিয়ে একটা পয়েন্টে গিয়ে মিট করবে। তার মানে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই রকম মিররে যদি সমান্তরাল রশ্মি এসে পড়ে, তারা একটার সঙ্গে অন্যটা মিলিত হয়, অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে। তো যেহেতু এরা মিলিত হচ্ছে তাই জন্য এদেরকে বলে কনভার্জিং। কনভার্জ করা মানে একটা জায়গাতে এগ্রি করা বা একটা জায়গাতে মিট করা, এর নাম হচ্ছে কনভার্জিং রে, বা এটাকে বলে অপসারী আর এটাকে বলে অভিসারী। এই দুটো প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে নেক্সট যে আমরা আলোকচিত্রগুলো বা লাইট ডায়াগ্রামগুলো ড্র করবো সেখানে এগুলো খুব কাজে লাগে। তো তাহলে মোটামুটি বোঝা গেল ডাইভার্জিং রে মানে হচ্ছে যখন প্যারালাল রে এসে পড়ে এবং দুটো রশ্মির মধ্যে সবসময় নিজেদের মধ্যে দূরত্বটা ক্রমশ যদি বাড়তে থাকে, সেটা হয়ে গেল ডাইভার্জিং রে। আর যখন এখানে রে ইনসিডেন্ট হলো এবং ইনসিডেন্ট হওয়ার পর যখন রিফ্লেকশন হলো, রিফ্লেকশন হওয়ার পর যখন দেখতে পাচ্ছি দুটো রশ্মিগুলো একটা জায়গাতে মিট করছে, তো যখনই তারা মিট করতে চাইছে তখন সেটাকে বলে কনভার্জিং বা অভিসারী রশ্মি। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ফ্ল্যাট মিরর। ফ্ল্যাট মিররকে অনেক সময় প্লেন মিরর বা সমতল দর্পণ বলা হয়। ফ্ল্যাট মিররের ক্ষেত্রে এটা যদি ফ্ল্যাট মিরর হয়, ফ্ল্যাট মিরর এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা হচ্ছে এগুলো সবকটাই প্রতিফলন সূত্রগুলিগুলোকে মেনে চলে। এর সামনে যদি একটা পয়েন্ট অবজেক্ট রাখা হয়, পয়েন্ট অবজেক্ট মানে একটা বিন্দু, বস্তু বিন্দু, তো সেই পয়েন্ট থেকে আলোক রশ্মি যাবে এবং সেটা বেরিয়ে চলে আসবে। তো যেহেতু আলোক রশ্মি বেরিয়ে চলে আসছে, তো আমরা যদি এইখানে যদি তাকাই, এখানে যদি চোখটা রাখি, দেখতে পাবো এখান থেকে ঠিক এক্স্যাক্টলি সেম দূরত্বে মনে হবে যেন একটা অবজেক্ট তৈরি হয়েছে। যদি এটা পয়েন্ট অবজেক্ট না হয়, যদি একটা কোনো বড় অবজেক্ট হয়, তাহলে সেটা আরো ভালো করে বোঝা যায়। সবসময় যে আমাদের চোখ এই বস্তুর সঙ্গে থাকবে তা নয়, যদি আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এই সিমিলারলি ঠিক একই রকম ইমেজই তৈরি হয়। দেখা যাক। ধরে নেওয়া যাক যে এখান থেকে কিছু রশ্মি বেরিয়েছে, এখান থেকে রশ্মিগুলো বেরিয়েছে, এটা হচ্ছে সেই পয়েন্ট অবজেক্টটা। এখান থেকে দুটো রশ্মি বেরিয়েছে। আমরা সবসময় দেখবো যে যে কোনো ডায়াগ্রাম বা রে ডায়াগ্রাম আমাদের বানাতে গেলে সবসময় দুটো করে রশ্মি নিতে হয়, একটা রশ্মি দিয়ে কখনো ডায়াগ্রাম তৈরি করা যায় না। বিকজ আমরা জানি একটা পয়েন্ট পেতে গেলে সবসময় দুটো স্ট্রেট লাইনকে কাট করতে হয়, দুটো স্ট্রেট লাইন কাট করলে তখনই একটা পয়েন্ট পাবো, আর সেখান থেকে লাইট ডায়াগ্রামটা আমরা ড্র করতে পারবো। তো এটা হচ্ছে সেই পয়েন্ট ইমেজটা, এটা হচ্ছে সেই পয়েন্ট অবজেক্টটা, যেটা আমরা দেখবো যে এর
কি বলবো, ইমেজটা বা এর যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, অবজেক্টটা রয়েছে এখানে। আমরা যদি এখানে চোখ রাখি তাহলে এখান থেকে যে আলোটা প্রতিফলিত হয়ে এখানে আসবে, কিন্তু আমাদের চোখ সবসময় মনে করে যে আলো প্রতিফলিত আসেনি, আলো অন্য একটা জায়গা থেকে এসেছে। কোথা থেকে এসেছে? এরকম কোন একটা জায়গা থেকে এসেছে। আমাদেরকে মনে হবে যেন মিররের ভিতরে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে আলোটা বেরোচ্ছে, অথচ আলোটা এখান থেকে বেরোচ্ছে। কেন? কারণ প্রতিফলনের জন্য আমাদের চোখের কাছে এরকম মনে হয়েছে যে আলোটা এখানে তৈরি হচ্ছে। এখানে বলে রাখা ভালো, এই দুটি রে আমরা দেখতে পাচ্ছি, এই দুটি রশ্মি হচ্ছে অপসারী রশ্মি বা ডাইভার্জিং রেস, এরা কখনো মিলিত হবে না। তাই জন্য যখন আমরা এই দিক দিয়ে চোখ রাখবো আমরা দেখতে পাবো যেন একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে। এই গেল নর্মাল যদি একটা পয়েন্ট ইমেজ থাকে, পয়েন্ট অবজেক্ট থাকে তার জন্য। কিন্তু যদি একটা বড় অবজেক্ট নিই তাহলে তার কি হবে? যদি একটা এক্সটেন্ড অবজেক্ট নিই, লেটস সে এরকম একটা অবজেক্ট, তাহলে ঠিক সেম ডিস্টেন্সে সেম হাইটে একটা অবজেক্ট ইমেজ তৈরি হবে। এটা হচ্ছে আসল দিকটা, এটা হচ্ছে মিররের ভিতরের দিকটা। এই ডিস্টেন্সটা যতটা হবে, এই ডিস্টেন্সটা ঠিক ততটাই হবে। এই বস্তুটার হাইট যতটা হবে, তার ইমেজটার হাইট ঠিক ততটাই হবে। আমাদের একটা ফর্মুলা রয়েছে, আমরা দেখবো সেটাতে ম্যাগনিফিকেশন বলি। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে একটা যদি বস্তু আমরা নিই, সেই বস্তুটা রিফ্লেকশনের পরে কতটা বড় হয়ে যায়। তো এম বা ম্যাগনিফিকেশন মানে হচ্ছে সাইজ অফ ইমেজ বাই সাইজ অফ অবজেক্ট। ইমেজ হচ্ছে এটা, অবজেক্ট হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি দুটোই সেম সাইজে তৈরি হয়, তাই জন্য ম্যাগনিফিকেশন এম বা ম্যাগনিফিকেশন মানে কতটা ইমেজটা বড় হচ্ছে সেইটার জন্য আমরা সবসময় এম, এটা একটা জিনিসটাকে ইউজ করি, এই অপারেটরটাকে। সেটার ভ্যালু সবসময় 1 হবে সমতল দর্পণের জন্য। কেন? তার কারণ যে ইমেজটা তৈরি হয় এবং যে অবজেক্টটা তৈরি হয় দুজনের সাইজ সেম, এমনকি এই দুটোর ডিস্টেন্সও সেম হয়। তবে আর একটা ঘটনা যেটা কিনা সমতল দর্পণের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ল্যাটেরাল ইনভার্সন। সেটা নর্মাল যে সমস্ত অবজেক্টগুলো সিমেট্রিক তাদের জন্য বোঝা যায় না। আমাদের যদি কিছু অ্যালফাবেটস যদি আমরা নিয়ে নিই, সেই অ্যালফাবেটসগুলো যদি নিয়ে নিই, তাদের মধ্যে বেশ কিছু অ্যালফাবেট আমাদের রয়েছে যেগুলো সিমেট্রিক, সেইগুলোকে যদি দেখি, যেমন ধরে নেওয়া যাক যদি অ্যালফাবেট নেওয়া হয় এই, এই হচ্ছে একটা বাইপার্শিয়ালি সিমেট্রিক একটা অবজেক্ট, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। এইকে যদি দেখি, এখানে যদি মাঝখান থেকে ভাগ করি, এর ডান দিক আর বাঁ দিক এক্স্যাক্টলি সেম। এই রকমের অবজেক্টগুলোকে বলে বাইল্যাটারালি সিমেট্রিক বা দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। তো তাদের যে ইমেজটা তৈরি হবে সেটা একেবারে ঠিক ইমেজ তৈরি হবে, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই হেড থেকে এই হেডের ডিস্টেন্স, এই দিকের লেগটার থেকে এই লেগটার ডিস্টেন্স, এগুলো সব সেম হবে। তাই জন্য ইমেজ একদম অবজেক্টের সঙ্গে দেখতে একই রকম হবে। কিন্তু যদি আমরা কোনো আনসিমেট্রিক অবজেক্ট বা অপ্রতিসম যদি একটা বস্তু যদি রাখি, তাহলে তার কিরকম ইমেজ তৈরি হবে দেখছি। ধরে নেওয়া যাক একটি অপ্রতিসম লেটার হচ্ছে বি। তো আমি এখানে বি লিখলাম। এবার এইটার জন্য এইখানে, এইটার জন্য এখানে এরকম একটা ইমেজ তৈরি হবে। তো তাহলে দেখতে পাচ্ছি যে সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য হলো যে এটা ল্যাটেরাল ইনভার্সন করেছে, মানে পাশ থেকে ছবিটা উল্টে যায়, সাইড থেকে। আমরা এটা খুব মিররের সামনে দেখে থাকতে পারি যে যখনই আমরা মিররের সামনে যাই, দাঁড়াই, গিয়ে যখনই আমরা ডান হাত তুলি, দূর থেকে আমাদের প্রতিবিম্বটা যেটা আমরা দেখতে পাই সে যেন বাঁ হাত তোলে, এরকম আমরা দেখতে পাই। তার কারণটা হচ্ছে আমাদের ছবিটা
সামনে থেকে ঠিক থাকলেও ডান দিকটা বাঁ দিক এবং বাঁ দিকটা ডান দিক হয়ে যায়। এই জিনিসটাকে বলে ল্যাটেরাল ইনভার্সন। তাহলে বোঝা গেল। এবারে আসি কনকেভ মিররের বৈশিষ্ট্যতে। কনকেভ মিরর আমরা দেখেছি যেটা পেট খালি এইরকম দেখতে হয়। তো এবার সেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ইমেজ রাখবো এবং সেখানে দেখার চেষ্টা করব যে কোথায় কি হয়। তার আগে কিছু কিছু এর বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নিই। ফ্ল্যাট মিররের পরে যে রকম মিররগুলো পড়ে, যেটা হচ্ছে একটা কনকেভ বা কনভেক্স, এগুলোকে স্ফেরিক্যাল মিররস বলে। স্ফেরিক্যাল মিররস মানে যে মিররটা তার যে সাইডটা সেটা যেন কোনো একটা সার্কেলের পার্ট বলে মনে হয়, সেইগুলোকে স্ফেরিক্যাল মিররস বলে। যেমন আমরা যদি দেখি একটা কনকেভ মিরর, তো এই কনকেভ মিররটাকে যদি আমরা মনে হচ্ছে না একটা সার্কেলের পার্ট, যদি আমরা এটাকে ইমাজিনারি ভাবে, কাল্পনিক ভাবে যদি আমরা এটাকে কোনো একটা জুড়ে দিই, তাহলে এটা একটা সার্কেলের মতো দেখতে হবে। তো প্রত্যেক কটা সার্কেলে একটা সেন্টার থাকে, তো এইটা হবে সেন্টার। তো যদি এবার আমরা এই কল্পনার লাইনটা, ইমাজিনারি লাইনটা যদি মুছে দিই, তাহলেও এই যেহেতু একটা বক্রতল, একটা স্ফেরিক্যাল কার্ভেচার সারফেস রয়েছে, তার জন্য একটা সেন্টার আমরা সবসময় পাবো। এই সেন্টারটাকে বলে অপটিক্যাল সেন্টার। আর ঠিক মিররের মাঝখান থেকে একটা পয়েন্ট থেকে, এখান থেকে আমরা একটা এরকম লাইন টানতে পারি। একটু বোল্ড করে ড্র করছি। তো এই পয়েন্টটাকে নিয়েছিলাম সেন্টার, তাই জন্য এটার নাম দিচ্ছি সি। এই পয়েন্টটার নাম দিচ্ছি পয়েন্ট পি। তাহলে সি থেকে পি অবধি এই ডিস্টেন্সটা হচ্ছে এই বক্রতলের ব্যাসার্ধ। কারণ আমরা যদি একটা সার্কেল ইমাজিন করেছিলাম, তাহলে দেখেছিলাম যে এই পয়েন্টটা হচ্ছে সেন্টারে রয়েছে এবং এই পয়েন্টটা পরিধির উপরে, সার্কামফারেন্সের উপরে কোনো একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধের সমান। তো তাই জন্য এটাকে বলে অপটিক্যাল রেডিয়াস। এইখান থেকে এই ডিস্টেন্সটা আমরা জানি, রেডিয়াসকে বা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে এইটা ডিস্টেন্সটা হয়ে গেল আর। এবারে এই কেন্দ্র আর এই পোল, সেন্টার আর পোল, এর মাঝখানে একটা পয়েন্ট থাকে, এক্স্যাক্টলি মাঝখানে। এই পয়েন্টটাকে ফোকাস পয়েন্ট বলে। এই ফোকাস পয়েন্টটা হচ্ছে সমস্ত পয়েন্টগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন, সেটা নিয়ে ডিসকাস করবো। তার আগে আরো কিছু বৈশিষ্ট্য জেনে নিই। এই যে লম্বা লাইনটি টেনেছি, যার মধ্যে সেন্টার, ফোকাল পয়েন্ট এবং পোল, এই তিনটি অবস্থান করে, তো সেই লাইনটাকে বলে হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস। তো তাহলে মোটামুটি আমরা নর্মাল ডেফিনেশনস গুলোকে জানলাম, বা সেগুলো কিরকম এবং কোথায় কোথায় থাকে সেটা সম্বন্ধে জানলাম। অবভিয়াসলি এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যদি পোল থেকে আমার এই ডিস্টেন্সটা মাপি, এখানে বলে রাখা ভালো, আমরা যে কোনো জায়গাতে যে কোনো ডিস্টেন্সকে যখন মাপতে যাব, সবসময় পোল থেকে মাপতে শুরু করব। তো পোল থেকে ফোকাস পয়েন্টের ডিস্টেন্সটাকে বলে ফোকাল ডিস্টেন্স, ছোট হাতে এফ দিয়ে ডিনোট করা হয়, এবং এই ফোকাস পয়েন্টটাকে বড় হাতে এফ দিয়ে ডিনোট করা হয়। তো এই যে পোল থেকে ফোকাল পয়েন্টের দূরত্বটা, সেটাকে যেটা ফোকাস পয়েন্ট বলে, সেটা এক্স্যাক্টলি এই রেডিয়াসের অর্ধেক হয়। f is always রেডিয়াসের হাফ, বা r is equal to 2f। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটাকে মানে এই চ্যাপ্টারের শেষ অবধি এটাকে মনে রাখতে হবে, যে অপটিক্যাল এই ফোকাল ডিস্টেন্স ইজ মানে হাফ অফ দি রেডিয়াস। এই গেল প্রিন্সিপাল অ্যাক্সিসের ব্যাপারে। এবারে আমরা দেখেছিলাম যে এর নেচার হচ্ছে কনভার্জিং, মানে যখন সমান্তরাল রেস যখন এর উপরে পড়ে, রিফ্লেকশনে পড়ে, সেগুলো কনভার্জিং হয়ে যায়, মানে অভিসারী হয়ে যায়, মানে একটা জায়গাতে মিলিত হতে চায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি একটা অবজেক্ট যদি কোথাও রাখি, সেখানে তার পার্সপেক্টিভ থেকে আর একখানে ইমেজ তৈরি হবে। একটা যদি বস্তু রাখি, সে বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হবে। তো সেক্ষেত্রে টোটাল 6টা কেস রয়েছে। সেই 6টা কেস কি কি,
সেটা একটু একটু করে দেখা যাক। তো আচ্ছা, সেটা দেখার আগে আরো বেশ কিছু কথা বলে রাখি, যে বেশ কিছু টাইপ রয়েছে, এই আলোকিত রাখার বেশ কিছু রকম ধরন রয়েছে। তো সেই টাইপস গুলো সম্বন্ধে আমরা একটু ডিসকাস করে নিই। যদি একটি কনকেভ লেন্স হয়, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হয়ে গেল অপটিক্যাল সেন্টার সি, এটা হয়ে গেল ফোকাস পয়েন্ট এফ, এটা হয়ে গেল পোল। এটা কার্ভেচার, কিন্তু এটাকে কোনোভাবেই স্ট্রেট লাইন ভেবো না। তো তাহলে যদি আমি বিভিন্ন জায়গাতে যদি আলো যদি এসে পড়ে, তাহলে কি হতে পারে দেখি। যদি এই সারফেসের উপরে ডিরেক্টলি একটা প্যারালাল রশ্মি এসে পড়ে, সমান্তরাল রশ্মি এসে পড়ে, তো প্রতিফলনের পরে এখান থেকে এফ হয়ে বেরিয়ে চলে যাবে। এটা হলো প্রথম টাইপ, এটাকে মনে রাখতে হবে। মানে আলোক রশ্মি ডায়াগ্রাম বা রে ডায়াগ্রাম আঁকতে গেলে যে যে পয়েন্টসগুলো আমাদের মাথায় রাখতে, বা যে যে রশ্মিগুলো খুব হ্যান্ডি, আমরা সেগুলোর টাইপ সম্বন্ধে জানছি। এটা হয়ে গেল টাইপ 1। আচ্ছা, আরো বেশ কিছু টাইপস আমরা ড্র করছি এখানে। টাইপ 2। টাইপ 2 তে কি দেখবো, যখনই এখানে একটা এরকম অবজেক্ট রাখবো, এখানে সেটা দর্পণের জন্য রাখলাম। এবার যদি দেখি ঠিক এর উল্টোটা, যদি একটা রশ্মি ফোকাস পয়েন্ট দিয়ে যায়, তাহলে তার কি অবস্থা হয়। ফোকাস পয়েন্ট দিয়ে পড়লো, পড়ে মিররের উপর পড়লো, পড়ে তারপরে প্রতিফলনে পড়ে এখান থেকে কি হয়ে যাবে, প্যারালাল রশ্মি হয়ে যাবে। তাহলে আমরা একটা খুব অদ্ভুত বৈশিষ্ট্য দেখলাম, প্যারালাল রশ্মির সাথে, প্যারালাল রের সাথে ফোকাস পয়েন্টের একটা অদ্ভুত সম্পর্ক। কিরকম, যে যখন দেখতে পাচ্ছি যে রশ্মিটা প্যারালাল, সে রিফ্লেকশনের পরে ফোকাস পয়েন্ট দিয়ে যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে ফোকাস পয়েন্ট দিয়ে যাচ্ছে যে রশ্মিটা, সে রিফ্লেকশনের পরে প্যারালাল হয়ে যাচ্ছে। তো এই দুটো হচ্ছে পরস্পরের অপোজিট সম্পর্ক, এবং এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসছি টাইপ 3। টাইপ 3 হচ্ছে, ধরে নেওয়া যাক এটা রিফ্লেকশন প্লেন, তার মধ্যে পড়লো, যদি ফোকাস পয়েন্ট সেন্টার, যদি সেন্টার থেকে কোনো রশ্মি ডিরেক্টলি এর উপরে পড়ে, যদি সেন্টার থেকে ডিরেক্টলি এর উপরে একটা আপতিত রশ্মি আপতিত, ধরে নিচ্ছে বাইরে থেকে আসছে, অফকোর্স সেন্টার তো কোনো সোর্স নয়, এর উপর থেকে এসে পড়ছে। তো যখন এইভাবে এসে পড়বে, তখন ঠিক এই পথেই ফেরত চলে যাবে। এটা কেন ডিসকাস করছি। এটা হচ্ছে বৃত্তের বা সার্কেলের স্ফেরিক্যাল সারফেস। স্ফেরিক্যাল সারফেসের উপরে এই সি থেকে এই পয়েন্ট হচ্ছে রেডিয়াস। আমরা জানি একটা যদি সার্কেল ড্র করি, তো সেখান থেকে যখনই একটা রেডিয়াস আমি ড্র করব, তখনই সেটা এই রেডিয়াসের যে প্লেনটা, তার সঙ্গে সবসময় 90 ডিগ্রি হয়। তো আমরা কি জানি, আমরা জানি যে I ইকুয়াল টু আর, জানি, আমরা পড়েছি। তো যদি I যদি 90 ডিগ্রি হয়, আরো 90 ডিগ্রি হবে। তো তাহলে যখন এখান থেকে যখন আলোটা যখন পড়ছে, তখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সরি, একটু ভুল বললাম, এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। আর একটু ক্লিয়ারলি আমি ড্র করছি এখানটা। এখানে ব্যাপারটাই আমরা রিফ্লেকশনের সময় দেখেছি একটা জিনিস, যেটা এই অ্যাঙ্গেলটা এখানে আসছে, এখানে এখান দিয়ে বেরোচ্ছে। অ্যাঙ্গেল যদি আরো ছোট হয়, এইখান দিয়ে যাবে, এইখান দিয়ে যাবে। অ্যাঙ্গেল যদি আরো ছোট হয়, খুব ছোট, হ্যাঁ, তো আস্তে আস্তে যদি দেখতে পাই যে অ্যাঙ্গেল ছোট হতে হতে একেবারে এই অভিলম্ব বা এই নর্মালের উপর দিয়ে যদি যায়, তাহলে সেখান থেকে সে বেরিয়ে যাবে, রাইট? তো সেরকমই এইটা হচ্ছে তল, এবং রশ্মি অভিলম্বের মতনই এসেছে এবং সেইভাবেই ফেরত গেছে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো খুব ছোট ছোট অ্যাঙ্গেল হবে, এবং আস্তে আস্তে অ্যাঙ্গেলগুলো মনে যেন 0 ডিগ্রি। ঠিক এখানে সেরকম ভাবেই হয়, যখনই সেন্টার থেকে যখন যে রশ্মিটা এসে পড়ে, এটা সবসময় নর্মালি এসে পড়ে, মানে একদম নর্মালি এসে পড়ে।
তো তখন কি হয়ে যায়, নর্মালের সঙ্গে যেহেতু একেবারে নর্মালের সঙ্গে এসে পড়েছে, তখন নর্মাল আর আপোজিট রশ্মি এর মাঝখানে তো কোনো গ্যাপ থাকে না, তখন ওই দুটো 0 ডিগ্রিতে চলে আসে। ঠিক আছে, এখানে যেরকম অ্যাঙ্গেলটা আস্তে আস্তে ছোট হচ্ছে, কিন্তু যদি নর্মালি এসে পড়ে তাহলে নর্মালি এসে বেরিয়ে যাবে, আমরা জানি। তো সেই জন্যই যখনই সেন্টার থেকে যখন এসে পড়ছে নর্মালি, তো নর্মালি এখান থেকে বেরিয়ে চলে যাবে। এটা হয়ে গেল টাইপ 3। এবারে নাও টাইপ 4। টাইপ 4-এ আমরা কি দেখবো? টাইপ 4-এ দেখবো যদি এটা যদি এরকম ভাবে ড্র করি, সেখান থেকে এইভাবে একটা রশ্মি এসে পড়বে এবং এটা সেইভাবে বেরিয়ে যাবে। এখানে কোনটা ফোকাস পয়েন্ট কোনটা সেন্টার জানার দরকার নেই, এখানে শুধু পোলটা কাজ করে। পোলের উপরে যখন একটা রশ্মি এসে পড়বে, ইনসিডেন্ট হবে, তখন আমরা জানি যে ল অফ রিফ্লেকশন I=R, এখানে I=R রুলটা ফলো করে সেইভাবে বেরিয়ে যাবে, মানে এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি হবে। তো এই চারটে টুল, এই চারটে হচ্ছে আমাদের অস্ত্র। এই চারটে অস্ত্র ইউজ করে আমরা লাইট ডায়াগ্রাম গুলোকে কনকার করার চেষ্টা করব। আমি আগেও বলেছিলাম যে কনকেভ মিররের রে ডায়াগ্রাম আঁকতে গেলে টোটাল 6 রকমের কেস হয়। আমরা চেষ্টা করছি যে বোর্ডের মধ্যে সবকটা কেসকেই ড্র করার। দেখা যাক কি করে করা যায়। ডিফিকাল্ট হতে পারে, মনে হয় ফিজিক্যাল। আচ্ছা, এবারে কেস 1 কেস 2 করে আমরা যাই। আমরা হেডিং লাগাতে পারি কনকেভ মিরর রে ডায়াগ্রাম। প্রথমে দেখবো যে আচ্ছা আমরা এইভাবে ফলো করতে পারি যে প্রথমে একটা অবজেক্ট খুব দূরে রয়েছে, তাকে গ্র্যাজুয়ালি কাছে কাছে নিয়ে আসবো, নিয়ে এসে কেসগুলো ফলো করব। অনেক বইতে থাকে এরকম যে অবজেক্টটা প্রথমে কাছে, তারপর আস্তে আস্তে সেখান থেকে দূরে নিয়ে যাচ্ছে। দুটোই প্রসেস ঠিকই, যার যেটা ফলো করতে পারো। আমি জেনারেলি দূর থেকে কাছে আনার প্রসেসটাকে বেশি প্রেফার করি, আর ম্যাক্সিমাম বুকও সেটাই রেফার করে। তো আমরা সেইভাবে ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করছি। কেস 1, এখানে এইভাবে কনকেভ মিররটা আমি রেখেছি, এটা তার প্রিন্সিপাল অ্যাক্সেস, সেখান থেকে ফোকাস পয়েন্ট সেন্টার সব ড্র করলাম। এবারে আমরা কি দেখব, ফার্স্ট আমাদের টাইপ হচ্ছে যদি অবজেক্ট আসে ইনফিনিটি থেকে, মানে ইনফিনিটিতে একটা সোর্স রয়েছে, অসীমে একটা সোর্স রয়েছে, সেখান থেকে যদি একটা অবজেক্ট থাকে তাহলে তার ডায়াগ্রাম কিভাবে তৈরি হবে সেটা দেখা যায়। যখনই অসীম থেকে রশ্মি আসে তখনই আমরা জেনারেলি ধরে নিই যে সেখান থেকে কিছু প্যারালাল লাইন্স আসছে। অসীম থেকে আসা যে কোনো রশ্মি তাকে আমরা ধরে নিই একটা প্যারালাল সেট অফ লাইন আছে, কারণ এটা অনেক দূরে। অবজেক্ট এইভাবে আমরা এই বোর্ডটার মধ্যে, কাগজের মধ্যে, পেপারের মধ্যে দেখাতেই পারবো না, কারণ সেটা অনেক দূরে রয়েছে। তাই সেখান থেকে অবজেক্ট আঁকা সম্ভবই নয়। তাই জন্য অবজেক্টের জায়গায় আমরা ধরে নেব যে অবজেক্টটি রয়েছে অসীমে এবং সেখান থেকে কিছু প্যারালাল রেস আসছে। আমরা সবসময় জানি যে মানে ইনফিনিটি থেকে বা অসীম থেকে যদি কোনো রে আসে সেটা সবসময় প্যারালালই আসে। তো এবার আমরা খুব ভালো করে জানি যে যখন প্যারালাল লাইন্স যখন আসে তখন কনকেভ মিরর সেটাকে কিভাবে ট্রিট করে। অফকোর্স সেটাকে ফোকাস দিয়ে পাস করিয়ে দেবে। কারণ কনকেভ মিরর হচ্ছে একটা কনভার্জিং টাইপ বা
এগুলো হচ্ছে অভিসারী। তো তাই জন্য কি করবে, তাই জন্য যেটা করে সেটা হচ্ছে দুটো একটা পয়েন্টে গিয়ে ফোকাস পয়েন্টে গিয়ে মিলিয়ে দেয়। এবার এখান থেকে আমি কি কি অবজার্ভ করতে পারি? ফার্স্ট থিং যেটা আমরা অবজার্ভ করতে পারি সেটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ইনফিনিটি। আর তাহলে ইমেজ ডিস্টেন্স, ইমেজ মানে হচ্ছে এই যে রশ্মিগুলো কোথায় গিয়ে মিলিত হচ্ছে সেখানে একটা ইমেজ তৈরি হবে। ইমেজ তৈরি হচ্ছে এখানে, তাহলে ইমেজ যদি এখানে তৈরি হয় তাহলে অবজেক্ট ডিস্টেন্স ইনফিনিটি আর ইমেজ ডিস্টেন্স কত? ইমেজ ডিস্টেন্স হচ্ছে এফ, কারণ ফোকাসে তৈরি হয়েছে। আচ্ছা, এবার ইমেজটা রিয়েল না ভার্চুয়াল বা সৎ না অসৎ সেটা কি করে বুঝবো সেটা সম্বন্ধে একটু বলে দিই। যদি সত্যিকারের একটা জায়গাতে আলোকরশ্মি মিলিত হয় তাহলে সেটাকে সদ্বিম্ব বলে। আর যদি একটা মানে মনে হয় যেন দূরে কোথাও মিলিত হয়েছে, আয়নার ভিতরে মিলিত হয়েছে কোথাও দেখে মনে হচ্ছে কিন্তু আসলে মিলিত হয়নি, কারণ কি আয়নার পিছনে তো কিছু নেই, আয়নার পিছনে তো জাস্ট একটা মার্কারির প্রলেপ রয়েছে এবং তার পিছনে হয়তো দেওয়াল বা কিছু একটা রয়েছে। তো আয়নার ভিতরে তো কখনো কিছু তৈরি হতে পারে না, আমাদের সামনে অ্যাপিয়ার হয়, মনে হয় যেন ভিতরে কোথাও মিলিত হয়েছে। তো সেই রকম টাইপকে বলে হচ্ছে ভার্চুয়াল, বিকজ ইটস নট রিয়েল, রাইট? তো ভার্চুয়াল বা অসৎ সেটাকে বলে। আর যেখানে সত্যি সত্যি মিলিত হচ্ছে দেখতে পাচ্ছি তো সেইগুলোকে বলে সৎ বা রিয়েল। হ্যাঁ, বা কি করে বুঝবো যে সত্যিকারে মিলিত হয়েছে কিনা? যেমন যদি সেখানে যদি কাগজ নিয়ে গিয়ে ধরি বা যদি একটা পর্দা বা স্ক্রিন নিয়ে গিয়ে যাই যদি, তাহলে দেখতে পাবো সেইখানে ইমেজটা তৈরি হয়েছে। যেখানে ইমেজটা তৈরি হয়েছে সেখানে যদি আমি হাতে রাখি দেখতে পাবো যে হাতের উপরও প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, ইমেজ তৈরি হচ্ছে। তো যেটাকে আমি টাচ করতে পারছি, যেটাকে আমি পর্দায় শো করতে পারছি, যেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে সেটাকে রিয়েল বলে বা সৎ বলে। আর যেটা রিয়েল এক্সিস্টেন্স নেই, মনে হচ্ছে যেন আয়নার ভিতরে থেকে ইমেজটা তৈরি হয়েছে সেখান থেকে রয়েছে, তো এইরকম কেসে ইমেজগুলোকে বলে ভার্চুয়াল ইমেজ। আমার বেশ কিছু এক্সাম্পলস দেখবো। তো এখানে যখন দুটো স্ট্রেট লাইন আসছে, এসে মিলিত হয়ে যখন এই পয়েন্টে যাচ্ছে, এই ফোকাল পয়েন্টটাতে, তখন এইখানে ইমেজ তৈরি হবে। এবার একটা জিনিস আমি জানি যে যেহেতু এখানে সত্যিকারে মিলিত হচ্ছে, এরকম না যে আয়নার পিছনে মিলিত হয়েছে, আয়নার পিছনে মিলিত তখন ভার্চুয়াল ইমেজ তৈরি হতো। তো তাই জন্য এখানে যেহেতু একটা পয়েন্টে মিলিত হয়েছে, এখানে যদি আমি একটা স্ক্রিন লেটস সে বা যদি একটা কাগজ শীট যদি একটা রাখি, তাহলে কাগজের মধ্যে ওই জায়গাটায় আমি পয়েন্ট ইমেজ তৈরি হচ্ছে দেখতে পাবো। তাই জন্য এই ইমেজটা হচ্ছে রিয়েল ইমেজ বা সদ্বিম্ব। এইখানে একটা কাগজ রয়েছে, তাহলে রিয়েল ইমেজ। আর কি দেখতে পাচ্ছি? আর হচ্ছে ম্যাগনিফিকেশন, মানে কত বড় আমি করেছি। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এখানে ম্যাগনিফিকেশন মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, আমরা আগেও দেখেছি। এখানে হাইট অফ অবজেক্ট কত আমি জানি না, বস্তুটা অসীমে রয়েছে, কিছু একটা তার দৈর্ঘ্য হবে, কিন্তু হাইট অফ ইমেজ যখন দেখতে পাচ্ছি এটা একটা পয়েন্ট ইমেজ, মানে এর কোনো হাইট নেই, জাস্ট একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে। তো এখানে যেহেতু পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে, আমি জানি না যে অবজেক্টটা কিরকম দেখতে ছিল, এটা বড় ছিল, ছোট ছিল, লম্বা ছিল, চওড়া ছিল, কিরকম জানি না, জাস্ট একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো তাই জন্য ম্যাগনিফিকেশনটা হবে 0, বিকজ হাইট অফ ইমেজ ইজ 0 আর হাইট অফ অবজেক্ট যদি x ধরি, 0/x ইজ 0। এটা হলো কেস 1। আই হোপ ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, খুব ইজি, নাথিং, কিছু নেই। আচ্ছা, কেস 2। এবারে আমি বলেছিলাম অবজেক্টটাকে আস্তে আস্তে আমি ক্লোজার নিয়ে আসবো, পাশে নিয়ে আসবো। এইখানে হচ্ছে ফোকাল পয়েন্ট, এখানে হচ্ছে সেন্টার, এখানে হচ্ছে পোল। যেহেতু দূরে বলার কথা ছিল, তাহলে আমরা কি করলাম, সেন্টারের পিছনে একটা জায়গাতে অবজেক্ট নিলাম একখানা। অবজেক্টটাকে আমি হেডটাকে তীর চিহ্ন দিয়ে ডিনোট করলাম, যাতে বুঝতে পারা যায় যে অবজেক্টটার হেড কোনটা, টেল কোনটা। এটা অবজেক্টের নিচেটা আর এটা অবজেক্টের মাথাটা। এবারে আগে যে ডায়াগ্রামগুলো আমরা দেখেছিলাম তার মধ্যে যে কোনো ডায়াগ্রাম আমরা চুজ করতে পারি, মানে যে কোনো টাইপ চুজ করতে পারি, সেই টাইপে ফেলে আমাদের এখানে একটা প্রতিবিম্ব তৈরি করতে হবে। তো আমরা সব থেকে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমরা একটা প্যারালাল নিয়ে নেব,
প্যারালাল নিয়ে নিলে সেটা এখান থেকে ফোকাস পয়েন্ট থেকে ওই বেরিয়ে চলে যাবে, খুব সিম্পল। আর একটা পয়েন্ট নিতে পারি কি, যে সেন্টার দিয়ে যাচ্ছে, তো যদি সেন্টার দিয়ে যায় এর সাইডে যদি এক্সপ্যান্ড করতে পারি, এখান থেকে যাবে, এখান থেকে ফিরে চলে আসবে, তাহলে দেখতে পাচ্ছি এই যে দুটো রে, এই একটা রে, রে হচ্ছে রে নাম্বার 1, এটা রে নাম্বার 2, যেটা গেছে ফিরে এসেছে নর্মালি, তো তারা মিট করছে এই পয়েন্টটাতে। তাহলে অবজেক্টের মাথাটা তৈরি হচ্ছে এখানে, আর অবজেক্টের মাথা যেখানে তৈরি হয়েছে সেখান থেকে অবজেক্টের ওই প্রিন্সিপাল অ্যাক্সিস অব্দি অবজেক্টটাকে জুড়ে দিলে অবজেক্টের বডিটা পাওয়া যাবে। তো তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এর অবজেক্ট ডিস্টেন্স, যেটাকে আমি ইউ দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে গ্রেটার দ্যান রেডিয়াস, কারণ রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে পোল অব্দি তার বাইরে, তাহলে গ্রেটার দ্যান রেডিয়াস। ওকে, ভি কোথায়, ভি হচ্ছে কোথাও না কোথাও ফোকাল ডিস্টেন্স আর রেডিয়াসের মাঝখানে, মানে সি আর এফ এর মাঝখানে। তাহলে আমি লিখতে পারি এটাকে যে এফ এর থেকে বড় বাট সি এর থেকে ছোট। ভি স্ট্যান্ডস ফর ইমেজ ডিস্টেন্স, কতটা দূরে তৈরি হচ্ছে, ফোকাস থেকে বড় আর অপটিক্যাল ডিস্টেন্স তার থেকে ছোট। সেকেন্ড, থার্ড অবজারভেশন আমি কি রাখতে পারছি, যে এটা একটা রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি রাইট, যে এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে একটা রে এসে এখানে পড়েছে, এখানে প্রতিফলিত এখানে যাচ্ছে, এখান থেকে রে যখন এসে পড়েছে তো তখন রিফ্লেকশন এদিকে যাচ্ছে, তো তারা মিট করছে এইখানে, অ্যাকচুয়ালি মিট করছে রে দুটো, তো তাই জন্য এখানে একটা রিয়েল ইমেজ তৈরি হবে। এবার রিয়েল ইমেজের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম বলা উচিত না, এটা একটা প্রপার্টি, রিয়েল ইমেজের প্রপার্টি হচ্ছে সবসময় এটা উল্টোই তৈরি হয়। তাই জন্য রিয়েল ইমেজ হলেই এটা একটা অলওয়েজ এস থাম রুল, রিয়েল ইমেজ সবসময় উল্টো হয়। উল্টো মানে হচ্ছে অবশিষ্ট, এটাকে বলে হচ্ছে ইনভার্টেড। ইনভার্টেড মানে উল্টো, রিয়েল হলে সবসময় ইনভার্টেডই হবে, রিয়েল ইমেজ সবসময় ইনভার্টেড হয় এবং ভার্চুয়াল ইমেজ সবসময় সোজা হয়, ভার্চুয়াল ইমেজ ইজ অলওয়েজ ইরেক্ট। আচ্ছা, রিয়েল ইমেজ মানে ইনভার্টেড হবে। আচ্ছা, এর ম্যাগনিফিকেশন সম্বন্ধে কি বলতে পারি, ম্যাগনিফিকেশন সম্বন্ধে যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি যে অবজেক্ট যতটা বড় ইমেজ ঠিক ততটা বড় কিন্তু হলো না, একটু ছোট হয়ে গেল, তাহলে m ইকুয়াল টু হাইট অফ ইমেজ, সেটা একটু ছোট আর এটা বড়, তাহলে m এর ভ্যালুটা জানি, এটা একটা তাহলে ফ্র্যাকশন তৈরি হচ্ছে, যেখানে f এর মানে নিউমারেটরটা ছোট আর ডিনোমিনেটরটা বড়, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, ইমেজ হাইট ছোট অবজেক্ট হাইট বড়, তাহলে এটা সবসময় একের থেকে ছোট হচ্ছে ফ্র্যাকশনটা, তাই কারণ ওর ডিনোমিনেটরটা বড় নিউমারেটরটা ছোট। থার্ড কেস, থার্ড কেসে আমি অবজেক্টটাকে আর একটু ক্লোজ নিয়ে আসছি, একদম মানে সি এর উপরে, দেখি কি হয়। এটা কনকেভ মিরর ড্র করলাম, প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করলাম, পোল, ফোকাল পয়েন্ট, সেন্টার। এবারে অবজেক্টটাকে আমি নিয়ে এলাম এখানে, এবার আমরা নিজেদের মতন করে ড্র করতে পারি। কি কি নেব, আচ্ছা এটাকে আমি এক কাজ করলাম, এখানে যেগুলো নিয়েছিলাম সেগুলো নেবো না, এবারে অন্য কিছু ট্রাই আউট করছি, নিতে পারি কিন্তু মানে ভ্যারাইটি রাখার জন্য আমি নিচ্ছি। এটা ফোকাল পয়েন্ট দিয়ে পাস করালাম, পাস করানোর পরে সেটা প্যারালাল হয়ে গেল, এটা আমি জানি। আর কি জানি, আর কি নিতে পারি, হ্যাঁ পোল থেকে নিতে পারি। এখানে একটা রশ্মি এলো, সে রিফ্লেকশনের পর এখানে গিয়ে মিট করলো, তাহলে হেডটা কোথায় তৈরি হলো, এখানে। এইটা তৈরি হয়ে গেল এটা, তাহলে এখান থেকে আমরা কি কি পয়েন্ট দেখতে পাচ্ছি। ফার্স্ট পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি, যে অবজেক্ট যতটা দূরে ইমেজ ততটাই দূরে, অবজেক্টের ঠিক তলে ইমেজটা তৈরি হয়েছে, ঠিক আছে। সরি, হ্যাঁ
যেটা বলছিলাম। তো অবজেক্ট যতটা দূরে ইমেজ ঠিক ততটা দূরেই তৈরি হয়েছে। তাহলে অবজেক্ট কতটা দূরে ছিল? সি অব্দি, মানে রেডিয়াস অব্দি। তাহলে অবজেক্ট ইকুয়াল টু আর, আর ভি ইকুয়াল টু আর। অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স দুটোই রেডিয়াস, সোজা উল্টো যাই হোক না কেন ডিস্টেন্সটা তো সেম। সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি? সেকেন্ড পয়েন্ট বলতে পারি রিয়েল ইনভার্টেড। রিয়েল, অফকোর্স রিয়েল, এবং রিয়েল হলে ইনভার্টেড। এখনো আমি ভার্চুয়াল ইমেজ পাইনি, ভবিষ্যতে পাবো, দেখা যাক। আচ্ছা, রিয়েল এন্ড ইনভার্টেড। এবার হচ্ছে ম্যাগনিফিকেশনের ব্যাপারটা দেখি। ইমেজের হাইট এইটুকু, অবজেক্টের হাইট এইটুকু, দুটো কি সেম? হ্যাঁ, এক্স্যাক্টলি সেম। তাহলে হাইট অফ অবজেক্ট বাই হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট করলে যেহেতু দুটো সেম কেটে যাবে, কেটে গিয়ে 1, ম্যাগনিফিকেশন ইজ 1। থার্ড কেস। এবার আসি ফোর্থ কেসে। ফোর্থ কেসে কি করবো? অবজেক্টটাকে আর একটু কাছে নিয়ে আসবো, দেখি কি করা যায়। ফোর্থ কেসে আমি এখানে নিয়ে এলাম, তাহলে এখানে এবারে সি আর এফ এর মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবো, মানে এইরকম একটা জায়গাতে আমি রাখছি। এখান থেকে একটা প্যারালাল রে নিয়ে নিলাম যেটা ফোকাল পয়েন্ট দিয়ে যাবে। আর একটা কি নেবো? আর একটা যদি আমি আর একটা যদি ফোকাল লেন্থ দিয়ে নিই তাহলে ওটা প্যারালাল হয়ে যাবে। কোথায় তৈরি হলো? এখানে। একটু ডায়াগ্রামটা একটু ভুল লিখেছি আমি, কারণ এটা এইখানে মিলিত না হয়, এইরকম একটা জায়গাতে প্রথম মিলিত হবে। কারণ যত কাছে আসবে এটা তত দূরে চলে যাবে। ঠিকই লিখেছি, সরি এক্সট্রিমলি সরি। এইরকম একটা পয়েন্টে কোথাও তৈরি হবে। তো এখান থেকে যে রেটে এসেছিল সেটা এইভাবে যাবে, এখান থেকে যে রেট এসেছিল সেটা এইভাবে যাবে। এটার নাম হচ্ছে ফোকাস। কোথায় ফোকাস কোথায় আমি ম্যাটার করে না, কারণ এটা হচ্ছে ফোকাসের ভিতরে। লেটস সে এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার। সেন্টার আর ফোকাসের মাঝখানে দিয়ে আমি অবজেক্টটা নিয়েছিলাম, সেটা এখানে তৈরি হয়েছে। তো এখানে সম্বন্ধে আমি কি কি লিখতে পারি, মানে কনক্লুশন রাখতে পারি? ফার্স্টলি, আচ্ছা এটা লিখে দিই, এটা হচ্ছে কেস 4। ফার্স্টলি দেখতে পাচ্ছি ইউ হচ্ছে সি এর থেকে ছোট নিয়েছি আমি, আর ভি হচ্ছে সি এর থেকে বড় এসেছে, সি এর পিছনে তৈরি হয়েছে। এটা ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন, থার্ড অবজারভেশন হচ্ছে এটা অলমোস্ট আমরা বুঝতেই পারছি যে রিয়েল ইমেজই প্রত্যেকবার তৈরি হচ্ছে, কারণ এখানে গিয়ে দুটো রে গিয়ে ফিজিক্যালি মিট করছে, এবং সেখান থেকে আমরা যখন ড্র করছি তখন এরকম একটা পাচ্ছি। তো তাহলে এটাও রিয়েল, আর রিয়েল মানে ইনভার্টেড। ফোর্থ পয়েন্ট, ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে কতটা বড় হলো না ছোট হলো। এখানে দেখতে পাচ্ছি অবজেক্টটা হচ্ছে এটা, ইমেজটা হচ্ছে এটা, ইমেজটা যেন সাইজে বড় হয়েছে, রাইট? তো তাহলে নিশ্চয়ই ম্যাগনিফিকেশন গ্রেটার দ্যান 1। কেন? কারণ অবজেক্ট সাইজের থেকে ইমেজ সাইজটা বড়, ইমেজ সাইজটা নিউমারেটর সেটা বড়, আর এটা ছোট হয়ে গেছে, ডিনোমিনেটর ছোট হয়ে গেছে, তাহলে ফ্র্যাকশনটা নিশ্চয়ই একের থেকে বড় হবে। কেস 5। এবার কি করব? সরিয়ে আনতে আনতে ফোকাল ডিস্টেন্সে নিয়ে চলে আসবো, একটু বড় করছি।
এই হচ্ছে ফোকাল পয়েন্ট, এই হচ্ছে সেন্টার। এখানে সেন্টার রাখা যদিও ইম্পর্টেন্ট না, তার কারণ আমরা ফোকাল পয়েন্টের উপর অবজেক্টটা রাখবো। এইখানে অবজেক্ট আমি রেখেছি, ফাইন। তো এখান থেকে যখন একটা রে যখন পড়বে, পড়ে গিয়ে সে নিশ্চয়ই এর মানে ফোকাল পয়েন্ট সেখান দিয়েই যাবে, কারণ প্যারালাল রে ফোকাল পয়েন্ট দিয়ে যাবে। এবারে পোল থেকে নিই, পোল থেকে নিলে এইভাবে নিয়ে যাবে। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দুটো এবং এটা যে দুটো রেস আমরা পাচ্ছি সেই দুটো রেস প্যারালাল রেস। বাট প্যারালাল রেস তো কখনো মিট করে না, কিন্তু আমরা থিওরিটিক্যালি ধরে নিই যে প্যারালাল রেস নাকি অসীমে গিয়ে মানে ইনফিনিটি দিকে মিট করে। তো এইগুলো বাড়তে 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 বোর্ড ছাড়িয়ে যদি একদম অনন্তে গিয়ে অসীমে গিয়ে যদি মিট করে, তাহলে অবজেক্টের সাইজ কত হবে? আস্তে আস্তে যখন আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যখন এইখানে এসছি তখন ইমেজ সাইজ এইটুকু। যদি এটা এখানে মিলিত হতো তাহলে ইমেজ সাইজ হতো এত বড়, যদি আরো দূরে গিয়ে মিলিত হতো তাহলে ইমেজ সাইজ এত বড়। তো দেখতে পাচ্ছি যখন এই দুটো রেস তো গিয়ে মিলবে না, কিন্তু যদি ধরে নিই যে তারা ইনফিনিটি দিকে মিলছে, তাহলে তখন ইমেজের যে হাইটটা এটা অনেক বড় হয়ে যাচ্ছে, isn't it? তো তাই জন্য আমরা ধরে নিই যে যেহেতু দুটো প্যারালাল লাইন আমরা পাচ্ছি এখান থেকে, তাহলে কি কি প্রপার্টি পাবো? ফার্স্টলি যেটা দেখতে পাচ্ছি, ইউ কোথায়? ইউ হচ্ছে ফোকাল ডিস্টেন্সে, ইউ ইজ ইকুয়াল টু এফ। ভি কোথায়? ভি হচ্ছে ইনফিনিটিতে। কোথাও না কোথাও এই কেস 5 এর সাথে কেস 1 এর একটা মিল আছে দেখছি। আচ্ছা, তো তাহলে রিয়েল না ইনভার্টেড জানি না, কারণ অ্যাকচুয়ালি মিট করছে না। কিন্তু যদি থিওরিটিক্যালি ধরে নিই মিট করবে, তাহলে কিন্তু কাঁচের ভিতরে মানে মিররের ভিতরে মিট করবে না, মিররের ভিতরে মিট করবে, মিররের বাইরে মিট করবে। তাহলে অবভিয়াসলি যখনই মিট করুক না কেন, ইনফিনিটি দিকেই মিট করুক, তখন ওটা রিয়েল ইমেজই হবে। আর অফকোর্স রিয়েল হলে ইনভার্টেড হবে। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যেগুলো ইনভার্টেড হচ্ছিল, যত দূরে যাবে ইনভার্টেডই হবে। তাহলে পয়েন্ট হচ্ছে 3 আমরা লিখতে পারি রিয়েল অ্যান্ড ইনভার্টেড, আর পয়েন্ট 4 ম্যাগনিফিকেশন। তো দেখতে পাচ্ছি অবজেক্টের সাইজটা যাই হোক না কেন, ইমেজের সাইজটা প্রকাণ্ড হতে চলেছে, বিশাল বড় হতে, জাইগ্যান্টিক, ইনর্মাস হতে চলেছে। তো যেহেতু তারা অসীমে গিয়ে মিলিত হবে, ইমেজের সাইজটাও ইনফিনিটি হয়ে যাবে। তো এখানে এম ইজ ইনফিনিটি ডিভাইডেড বাই সাম ভ্যালু, এর হাইট যাই হোক না কেন, লেটস সে যদি এক্স নিই, তাহলে ইনফিনিটি ডিভাইডেড বাই এক্স ইজ ইনফিনিটি। তাহলে এর ম্যাগনিফিকেশন ইনফিনিটিতে হচ্ছে। কেস 6, এটা হচ্ছে কনকেভের ফাইনাল কেস। কি হচ্ছে দেখে নিই। যদি আমরা একটা কাজ করি যে ফোকাল ডিস্টেন্সেরও কাছে একদম সামনে নিয়ে চলে এসেছি, এই ফোকাল পয়েন্ট, এই সেন্টার, এই পোল একদম এইখানে নিয়ে চলে এসেছি, তাহলে কি হবে? ফার্স্টলি একটা প্যারালাল রে টানি, সেটা এখান থেকে বেরোবে এইভাবে। সেকেন্ড রে নিচ্ছি এইরকম। আচ্ছা, এই দুটো কি প্যারালাল রে? আমার মনে হয় না, কারণ দেখতে পাচ্ছি এখানে ডিস্টেন্স একটু একটু করে বাড়তে থাকছে। তো ডিস্টেন্স যখনই বাড়ছে তখনই আমরা ধরে নেব যে এগুলো হচ্ছে এক একটা ডাইভার্জিং রে। তো ডাইভার্জিং রে তো কখনো মিট করে না, কারণ ওদের মধ্যে ডিস্টেন্স সবসময় বাড়তেই থাকে। তো যখনই এরকম ডাইভার্জিং রে দেখতে পাবো, আমরা যদি এখানে যদি চোখ রাখি, তাহলে যেন মনে হবে এখানে থেকে কোথাও একটা জায়গা থেকে অরিজিনেট করে এটা যেন মিট করছে। জানি না পুরোটা বোর্ডে আসছে কিনা, চেষ্টা করছি, একটু কাছে নিয়ে। তো এইখানে গিয়ে একটা পয়েন্ট থেকে অবজেক্টটা মিট করছে, এই পয়েন্টটা থেকে। ওকে, তাহলে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? মিররের ভিতর দিকে। এটা যদি মিররের বাইরের দিকে, এটা হচ্ছে মিররের ভেতরের দিকে তৈরি হচ্ছে, রাইট? তো তাহলে ফাইনালি আমরা কি পেলাম? মিররের ভিতরে প্রথমে একটা ইমেজ পেলাম। তাহলে এবারে যদি দেখি, তাহলে এই ইমেজটার প্রপার্টি কি? ফার্স্টলি, হোয়াট ইজ ইউ? ইউ ইজ লেস দ্যান এফ।
ফোকাল ডিস্টেন্সের ভিতরে রেখেছি। ভি কোথায়? ভি হচ্ছে মিররের ভিতরে, ইনসাইড। আর কি দেখছিলাম? আর দেখছিলাম রিয়েল না ইনভার্টেড। অফকোর্স এটা ভার্চুয়াল ইমেজ। কেন? কারণ মিররের ভিতরে তৈরি হয়েছে। আর ভার্চুয়াল ইমেজ সবসময় ইরেক্টই হয়, সবসময় সোজাই তৈরি হয়। যেমন আমরা আমাদের নর্মাল ফ্ল্যাট মিররে যখন আমরা নিজেদের ছবি দেখি, নিজেদের ইমেজ যখন দেখি, তখন দেখতে পাই আমরা যেহেতু সোজা দাঁড়িয়েছি, আমাদের ইমেজটা সোজাই দাঁড়িয়ে আছে। সেটা ভার্চুয়াল ইমেজ, সেটা সবসময় ইরেক্ট হয়। তেমনি এখানে যেহেতু ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, এটা সবসময় ইরেক্টই হবে। ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ইরেক্ট মানে সমশীর্ষ, বাংলাতে। আচ্ছা, আর ফোর্থ পয়েন্ট হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনটা খুব সোজা। দেখতে পাচ্ছি যে ইমেজটা বড় সাইজে। ইমেজ যখন অবজেক্টের থেকে বড়, তখন ম্যাগনিফিকেশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। তো এই 6খানা কেস আমরা দেখতে পাচ্ছি মিররের। কোন মিরর? কনকেভ মিরর। এবারে কনভেক্স মিরর দেখি। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট স্টিল কনভেক্স মিররে কিন্তু এতগুলো কেস নেই। কনভেক্স মিররে মাত্র 2টো কেস। সেটা করেই ভিডিওটা র্যাপ আপ করবো। আই হোপ এগুলো খাতায় ড্র করা হয়েছে। তো খাতায় ড্র করা হলে আমরা যদি ইমেজগুলোকে অ্যানালিসিস করি, আমরা কিছু কিছু পয়েন্ট নোটিস করতে পারব। ফার্স্ট যে পয়েন্টটা আমরা নোটিস করব সেটা কি, যে যখনই আমরা দূর থেকে আসছি মিররের কাছে, যতটা মিরর থেকে যতটা যখন আমরা ক্লোজে আসছি, তখন একটা জিনিস আমরা নোটিস করছি কি, যে আস্তে আস্তে ইমেজটা বড় হচ্ছে। রাইট? মানে প্রথমে যখন তৈরি ফার্স্ট কেসে দেখেছিলাম, একটা পয়েন্ট ইমেজ তৈরি হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে পয়েন্ট ইমেজ থেকে একটু বড় ইমেজ, সেখান থেকে আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড় করে শেষকালে দেখলাম যে একমাত্র ফিফথ কেসটাতে গিয়ে দেখলাম সেখানে একটা বিশাল বড় একটা ইমেজ তৈরি হচ্ছে। তো যখনই আমরা অবজেক্ট ডিস্টেন্সটাকে কমাচ্ছি, ইমেজ ডিস্টেন্স কিন্তু বাড়ছে। আর ইমেজ ডিস্টেন্স যতটা বাড়ছে, তত অবজেক্ট বড় হচ্ছে। এই সিমেট্রিটা খেয়াল রাখতে হবে সবসময় আমাদের। কি বললাম? অবজেক্ট ডিস্টেন্স যদি গ্র্যাজুয়ালি কমানো হয়, ইমেজ ডিস্টেন্স কিন্তু বেড়ে যাবে। আর ইমেজ ডিস্টেন্স বাড়লে কিন্তু ইমেজের সাইজ বাড়বে। আর ইমেজের সাইজ বাড়লে সবসময় দেখতে পাবো ম্যাগনিফিকেশন বড় হবে, বেশি হবে। এবারে দেখা যাক 2টো কেস কনভেক্স মিররে। কনভেক্স মিররের কেস খুব সিম্পল। একটা কনভেক্স মিরর, আচ্ছা 2টো কেস হয়, 2টোকে ড্র করে নিচ্ছি। এই হলো কনভেক্স মিরর, এই হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পোল, এটা ফোকাস, এটা একটু কাছে, একটু ফোকাস, এটা হচ্ছে সেন্টার। তো এখানে 2টো কেস। ফার্স্ট কেস হচ্ছে যখন অবজেক্ট হচ্ছে ইনফিনিটিতে রয়েছে, তখন কি হবে? আমরা জানি অবজেক্ট ইনফিনিটি থাকা মানে সেটা প্যারালাল রেস। তো এখান থেকে একটা, নিচ থেকে একটা প্যারালাল রেস লেটস ড্র করলাম। প্যারালাল রেস যখনই আসবে, আমরা জানি ক্যাপ্টেন আমেরিকার শিল্ড, বুলেট চলে যাবে এই দিকে। তো যখনই আমরা এই এন্টায়ার জায়গাটাকে যখন আমরা দেখব চোখ দিয়ে, তখন যেন মনে হবে অবজেক্টটা তো এইখানে রয়েছে কোথাও, ইমেজটা। যেহেতু এটা ডাইভারজেন্ট রে, ডাইভারজেন্ট রে তো কখনো মিট করে না, তাই কখনো আমরা মিররে এই দিকে ইমেজ পাবো না। তো তাই জন্য যখন আমরা এই দিকে ফিল্ড অফ ভিউটা খুব বেড়ে যাবে, কারণ অনেকটা জায়গা জুড়ে অবজেক্টটাকে দেখা যাবে। যখনই আমরা এই ফিল্ড অফ ভিউটা দিয়ে দেখবো, তখনই দেখতে পাবো একটা পয়েন্ট ইমেজ তৈরি হচ্ছে এখানে। আমরা কনকেভ মিররে দেখেছিলাম যে যখনই অবজেক্ট ইনফিনিটি থাকে, তখন পয়েন্ট ইমেজ তৈরি হয়, কিন্তু সেখানে পয়েন্ট ইমেজটা ছিল হচ্ছে রিয়েল, এখানে পয়েন্ট ইমেজটা হচ্ছে ভার্চুয়াল। এখানে আর একটা কেস নিচ্ছি। আচ্ছা, এখানে ইউ ইকুয়াল টু ইনফিনিটি, ভি তো হয়ে গেল এফ এ, ফোকাল ডিস্টেন্সে ভি তৈরি হচ্ছে। এখানে আর কি কি বলতে পারি? এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ।
ভার্চুয়াল মানে ইরেক্ট হবে, কিন্তু যেহেতু একটা পয়েন্ট ইমেজ আমি বুঝতে পারছি না যে এটা সোজা কি উল্টো, বাট ভার্চুয়াল ইমেজ হলে সবসময় ইরেক্টই হবে। থার্ড পয়েন্ট। আর হচ্ছে ফোর্থ পয়েন্ট কি বলতে পারি? ফোর্থ পয়েন্ট এটা বলতে পারি যে ম্যাগনিফিকেশন ইজ 0। কেন? কারণ ইমেজ সাইজটা একদম 0। তো ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, ইমেজ সাইজটা ছোট, অবজেক্ট সাইজ কিছু একটা ভ্যালু, তো 0 বাই সামথিং ইকুয়াল টু 0। এটা হয়ে গেল কেস 1। এটা কনকেভ না, এটাকে কনভেক্স লিখে দিচ্ছি এটাকে। ওকে, কেস 2। কেস 2 তে আমরা ইনফিনিটি বাদ দিয়ে বাকি যে কোনো একটা জায়গাতে রাখবো। যদি আমরা কনভেক্স মিরর টাইপ করে যদি দেখি, তাহলে কেস 2 এই হচ্ছে কনভেক্স মিরর, একটু বড় হয়ে গেল। সেখান থেকে যখন একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকবো, এখানে ফোকাল পয়েন্ট, এখানে হচ্ছে সেন্টার, অপটিক্যাল সেন্টার। তো এখানে যদি একটা আমি পয়েন্ট, যদি একটা যদি ইমেজ যদি অবজেক্ট যদি রাখি, তাহলে দেখা যাক কি হয়। তো প্রথমে আমরা জানি যে যখন একটা প্যারালাল লাইন নেবো, তখন সেটা ফোকাস থেকে বেরোচ্ছে এই রকম অ্যাপিয়ার করবে। তো এইভাবে নিলাম। তো দেন এবার থেকে যদি সেন্টার থেকে যদি নিই, তাহলে সেন্টার থেকে ফিরে চলে আসবে, এরকম ভাবে অ্যাপিয়ার করবে। মানে মানে এইরকম একটা, সরি একটু বেঁকে গেল। অলওয়েজ ইউজ স্কেল while drawing this। তো এবার এখান থেকে রে বেরোবে, ঢুকবে এখানে, এখান থেকে বেরোবে, তাহলে কাট পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে ইমেজটা তৈরি হচ্ছে এখানে। তো এবারে আমরা দেখতেই পাচ্ছি যে এর সম্বন্ধে কি বলতে পারি। প্রথম কথা হচ্ছে ইউ ইজ অন দি দিস সাইড, এটা যে কোনো জায়গাতেই হতে পারে। লেটস সে ইউ ইজ ইকুয়াল টু নট ইনফিনিটি, কারণ আমরা দেখেছিলাম দুটো কেস আছে। ফার্স্ট কেসটা ইনফিনিটিতে অবজেক্ট, সেকেন্ড কেসটা ইনফিনিটি ছাড়া বাকি যে কোনো জায়গায় আমি সেন্টারের উপর রাখতে পারি, ফোকাল পয়েন্টের রাখতে পারি, সেন্টার ফোকালের মাঝখানে রাখতে পারি, ফোকালের ভিতরে রাখতে পারি, এমনকি রেডিয়াসের মানে সেন্টারের বাইরেও রাখতে পারি। তাহলে যে কোনো জায়গায় দেখি না কেন এইরকম ডায়াগ্রাম তৈরি হবে। ভি ইজ লেস দ্যান ফোকাল ডিস্টেন্স। আচ্ছা, আর কি বলতে পারি ডায়াগ্রামটা সম্পর্কে? ডায়াগ্রামটা হচ্ছে ম্যাগনিফিকেশন ইজ লেস দ্যান 1। কেন লেস দ্যান 1? তার কারণ অবজেক্টটা ছোট তৈরি হয়েছে। ছোট মানে ইমেজটা, অবজেক্টটা থেকে যদি ইমেজটা ছোট, তাহলে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট করলে সবসময় এটা যেহেতু ছোট আসে, তাই জন্য ম্যাগনিফিকেশন ইজ লেস দ্যান 1। আর এবারে লাস্ট যদি টাইপ যদি দেখি, তাহলে হচ্ছে টাইপ হচ্ছে ভার্চুয়াল। কনকেভি হোক বা কনভেক্সই হোক না কেন, আমি যদি ইউ, ভি আর এফ এর ভ্যালু জেনে থাকি, তাহলে সেটার একটা ফর্মুলা রয়েছে, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। মানে এটা উল্টোও পড়ে, 1/e প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এইগুলো ফর্মুলা। এবার ফর্মুলাটা তো মোটামুটি শিখে ফেললাম, কিন্তু এখানে একটা জিনিস থাকে যেটা একটুখানি ভেবে রাখতে হয়, সেটা হচ্ছে সাইন কনভেনশন। মানে ইউ এর সাইন পজিটিভ না নেগেটিভ, ভি এর সাইন পজিটিভ না নেগেটিভ, ফোকাল লেন্থেরই বা সাইজ কি, সাইন কি, সেটা একটু জানতে হবে। আমরা একটা কনকেভ মিররের ছবি মোটামুটি এতক্ষণ আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করেছি, তো কনকেভ মিররটা অনেক আমাদের ইজি হয়ে গেছে। তো সেই রকম ভাবে আমরা যদি ডায়াগ্রাম ড্র করি, এখানে একটা ডায়াগ্রাম ড্র করলাম, এখানে। তো তাহলে এখানে রেখেছি, আচ্ছা কি করছিলাম আমরা জানো, আমরা রেখেছিলাম লেটস সে সেন্টারের ভিতরে এখানে একটা অবজেক্ট। তো তাহলে এটা এইভাবে তৈরি হবে, সরি এইভাবে
বাইরে কোথাও একটা তৈরি হচ্ছে, এটা অবজেক্ট, এটা ইমেজ। তো আমরা ধরে নিচ্ছি লাইট কোনটা দিয়ে যাচ্ছে, লেফট থেকে রাইটের দিকে, লেফট থেকে রাইটের দিকে রে যাচ্ছে। তো যখনই লেফট থেকে রাইটের দিকে রে যাচ্ছে, আমরা সবসময় সেই দিকটাকে পজিটিভ দিকে, মানে পোল থেকে সমস্ত ডিস্টেন্স আমি মেজার করি, তো লেফট থেকে রাইটের দিকে ডিরেকশনটাকে আমি পজিটিভ ডিরেকশন নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে যে অবজেক্টটা তৈরি হলো, পোল থেকে আমাকে একে মাপতে আসতে গেলে লাইটের ডিরেকশনে উল্টো দিকে আসতে হচ্ছে, সেইভাবে আমি ইউ পেলাম। তেমনি ভিটাকে মাপছি কি করে, পোল থেকে আমাকে লাইটের ডিরেকশন এই লেফট থেকে রাইট এই দিকে আসতে হচ্ছে, তো এটা হয়ে গেল ভি। তো যখনই লাইটের ডিরেকশনের অপোজিট আসতে হচ্ছে, তখন সেটা সাইনটা মাইনাস হয়ে যায়, ইউটা মাইনাস, ভিটা মাইনাস, আর এফটা হচ্ছে এখানে, এটা আছে তখন মাইনাস, তাহলে এখানে ইউ ভি এফ সবই মাইনাস। এবারে লাস্ট এক্সাম্পলটা যদি খেয়াল করি আমরা, যেখানে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছিল, এটা হচ্ছে ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্টের মাঝখানে রেখেছিলাম একটা অবজেক্ট, এখান থেকে যখনই নিয়েছিলাম, নিয়ে এইদিকে চলে এসেছিল, আর এইদিকে নিয়ে এইদিকে চলে এসেছিল, এই দুটোকে এক্সটেন্ড করেছিলাম, করে এখানে একটা অবজেক্ট পেয়েছিলাম। এবারে লাইট কোনটা দিয়ে যাচ্ছে, লেফট থেকে রাইট। জেনারেলি আমরা রে ডায়াগ্রাম যখনই আঁকি, লেফট থেকে রাইটই পাই, লেফট থেকে রাইটের দিকেই পাই। তো এখানে যে অবজেক্ট ডিস্টেন্স ইউ, এটা এই দিক থেকে এই দিকে আসছে, তার মানে এটা নেগেটিভ। ফোকাল ডিস্টেন্স এইখানে নেগেটিভ দিকে আসছে, কারণ লাইট যেদিকে তার অপোজিট দিকে যাচ্ছে, তাহলে ইউটা নেগেটিভ, এফটা নেগেটিভ। কিন্তু ভি, পোল থেকে যেদিকে লাইট যাচ্ছে লেফট থেকে রাইট সেই দিকেই যাচ্ছে, সেই দিকে গিয়ে ভিটাকে পেয়েছি, তাহলে ভিটা হচ্ছে পজিটিভ, আর ইউ আর এফ এগুলো হচ্ছে নেগেটিভ। এই কেসের জন্য, প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা করে আমরা যখন ডায়াগ্রাম যখন ড্র করবো, তখন বুঝতে পারবো যে ওটা পজিটিভ না নেগেটিভ। কিন্তু থাম্ব রুল হচ্ছে এটা, যখনই লাইট যেদিকে যাচ্ছে সেই পাথটা ফলো করে যদি পোল থেকে যদি মাপি, তাহলে যদি ভিটা যেহেতু এই দিকে রয়েছে এটা পজিটিভ, আর যেহেতু পোল থেকে এদিকে মাপতে আসতে হচ্ছে সেটা নেগেটিভ সাইন নেওয়া, সমস্ত ডায়াগ্রামের জন্য তাই। তো মোটামুটি লাইট ডায়াগ্রামের জন্য যেটা যেটা বলা ছিল সেটা মোটামুটি বলা হয়ে গেল। একটু লেন্দি হয়ে গেল ক্লাসটা। নেক্সট দিনকে আমরা এর উপর কিছু সামস করব এবং কুইকলি লাইটের চ্যাপ্টারটাকে শেষ করে ফেলবো। I hope you like the video. If you do like my work, please appreciate by liking the video. Please share with your friends. Please keep subscribing the video. Thank you.